4 নাম্বার যে ক্লাসটা সেটা ফান্ডামেন্টাল রাইটের হওয়ার কথা, কিন্তু তার আগের দিনের অর্থাৎ নাগরিকত্বের কয়েকটা পয়েন্ট বাকি রয়ে গিয়েছিল। তো আজকে আমরা সেগুলো নিয়ে আগে আলোচনা করে নিই, ঠিক আছে? তারপর ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। তো দেখো, আগের দিন যে পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ, 1955 যে নাগরিকত্ব সংবিধান সংশোধন আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955, সেটা নিয়ে আলোচনা করেছি। এরপর হচ্ছে 1986 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986। এখানে না নাগরিকত্ব নিয়ে কয়েকটা জিনিস চেঞ্জ করা হয়। যেমন কি বলেছিলাম যে জন্ম বিদেশে হলেও চলবে, আগেরটাতে ছিল। দেখো এখানে ছিল না যে যে কোন দেশে জন্ম হলো কিন্তু ভারতীয় বাবা মা, ঠিক আছে? এখানে কি করা হলো যে জন্মটা ভারতেই হতে হবে, ঠিক আছে? ভারতে হতে হবে। নেক্সট আর কি করেছে, আগের বারে বললাম যে রেজিস্ট্রেশন 7 বছরের জন্য ছিল, ঠিক আছে? 7 বছর থাকার পর রেজিস্ট্রেশন করা যেত। এখানে 5 বছরের জন্য করলো যে ঠিক আছে 5 বছর থাকার পরেই রেজিস্ট্রেশন করা যাবে। বোঝা গেছে? আরেকটা হচ্ছে তোমার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005। 2005-এও কিছু পরিবর্তন করা হয়। তো 2005-এ যে পরিবর্তনটা করা হয় সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ। ওভারসিজ সিটিজেনশিপ এটা আবার কি? দেখো কিছু কিছু মানুষ রয়েছে যাদের জন্ম বা তাদের বংশের, তাদের যে মূল বংশ সেটা হচ্ছে ভারতীয়, কিন্তু তারা বিদেশে থাকে। তো তাদেরকে বলছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো কি বললাম যে ওভারসিজ সিটিজেনশিপ যেটা 2005-এ আনা হয়েছিল সেটা হচ্ছে কি, কিছু ব্যক্তি রয়েছে যাদের মূলটা বা যাদের মূল বংশ সেটা হচ্ছে ভারতীয়। যেমন ঋষি সুনাক, তোমরা সকলেই চিনো, তিনি হচ্ছেন ভারতের মূলের একজন বিদেশি। তো এই ধরনের যারা রয়েছে তাদেরকে এক ধরনের নাগরিকত্ব দেওয়ার কথা হয়, সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ, ঠিক আছে? তাদেরকে বলা হয় ওভারসিজ সিটিজেনশিপ দেওয়া হয়। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া রাখে, যারা বাংলাদেশে আছে, বাংলাদেশ এবং পাকিস্তান, তাদেরকে কিন্তু এই নাগরিকত্ব দেওয়া হবে না, ঠিক আছে? ওভারসিজ সিটিজেনশিপটা। এরপর হচ্ছে তোমার সিএএ এনআরসি। দেখো সিএএ এটা নিয়ে বিরাট তোলপাড় হয়েছিল। সিএএটা কি? সিটিজেনশিপ, সম্পূর্ণ নামটা দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। তো এখানে কি বলা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 2019-এ? এখানে বলা হয় আমাদের যারা প্রতিবেশী দেশ আছে, ঠিক আছে, আমাদের যারা প্রতিবেশী দেশ মানে কি আফগানিস্তান, আফগানিস্তান, ঠিক আছে? তারপর রয়েছে তোমার বাংলাদেশ এবং পাকিস্তান, ঠিক আছে? তো এই সব দেশে যারা মাইনরিটি, মাইনরিটি বলতে কি, যারা সংখ্যায় কম, মাইনরিটি যারা সংখ্যায় কম, ঠিক আছে, যারা সংখ্যায় কম। তো দেখো এই তিনটা দেশে সংখ্যায় কম কারা? হিন্দুরা, বৌদ্ধরা, জৈনরা, শিখ, তারপর হচ্ছে খ্রিস্টান, পারসি, এরা হচ্ছে কি এই সব দেশের মাইনরিটি, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান। তো আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের যেসব মাইনরিটি রয়েছে তারা যদি 31শে ডিসেম্বর 2014-র আগে, ঠিক আছে, আগে ভারতে আসে এবং তারা যদি নিজের দেশে ধার্মিকভাবে প্রতারিত, ধার্মিকভাবে প্রতারিত বলতে কি, দেখো আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটা দেশেই মুসলিম কান্ট্রি, মানে ইসলাম ধর্মের জনসংখ্যা সব থেকে বেশি, মেজরিটি হচ্ছে ইসলাম। তো মাইনরিটি হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এরা পারসি। তো এদেরকে যদি তার ধর্মের ভিত্তিতে কোনো রকম প্রতারিত করা হয়েছে
এবং সেই প্রতারণার শিকার হয়ে তারা যদি ভারতে আসে 31শে ডিসেম্বর 2014 আগে, তো তাদেরকে কি করা হবে? ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। বুঝতে পেরেছ? ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, দেওয়া হবে। এটা হচ্ছে সিএএ। এরপর হচ্ছে এনআরসি। এনআরসি, তো দেখো এনআরসিটা কি? এনআরসির সম্পূর্ণ নামটা আগে তোমরা দেখো। এনআরসি সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, ঠিক আছে? তো এনআরসিটা কি দেখো, 1971 যখন বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যে কি হচ্ছিল? যুদ্ধ হচ্ছিল, ঠিক আছে? ওয়ার, যুদ্ধ হচ্ছে। তো এই যুদ্ধের সময় কি হয়, কিছু মানুষ যারা নিজের দেশ থেকে চলে আসে, নিজের দেশ থেকে বাংলাদেশেরও কিছু মানুষ ইন্ডিয়া চলে আসে এবং পাকিস্তানেরও কিছু মানুষ ইন্ডিয়া চলে আসে, ঠিক আছে? কিন্তু তারা ধর্মের উপর প্রতারিত নয়, তারা ওইখানে প্রতারিত, মানে কিন্তু তারা মাইনরিটি নয়, তারা মেজরিটি, ঠিক আছে? তারা ইসলাম ধর্মেরই, কিন্তু তারা ওই যুদ্ধের সময় ইন্ডিয়া চলে এসছে, বুঝা গেছে? তো এরকম ঘটনা অনেক ঘটেছে, অনেক মানুষ চলে এসছে। তোমরা জানো আমাদের পশ্চিম বাংলাতেও অনেক বাংলাদেশি এসে রয়েছে। তো তার জন্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট 2013 সালে একটা বলে যে তোমরা ভারত সরকারকে বলে এনআরসি আনুন। এনআরসিটা কি বললো, যে একটা রেজিস্টার তৈরি করুন, সেখানে দেখুন কারা ভারতীয় এবং কারা অন্য দেশ থেকে উঠে এসছে। এখানে বলা হয়েছে যে যারা 2024 মার্চ, ঠিক আছে, 1971 এর আগে ভারতে এসছে তারা সকলেই ভারতের নাগরিকত্ব তো পাবেই, কিন্তু যারা এর পর এসছে, ঠিক আছে, যারা এর পর এসছে তাদেরকে কি করতে বলছে, যে আপনারা যখন চলে এসছেন তাহলে 5 বছর থাকুন, তারপর নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করুন। এরপর তোমার কাছে যদি প্রমাণ না থাকে যে তুমি 24 মার্চ 1971 আগে এসছো কিনা, তার জন্য তোমাকে 30টা ডকুমেন্ট দিয়েছে। এই 30টার মধ্যে যদি একটা ডকুমেন্ট তোমার কাছে থাকে, তার মানে তুমি ভারতীয়। 30টা ডকুমেন্ট কি? তার মধ্যে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, ঠিক আছে, এগুলো রয়েছে। ধরো তোমার কাছে ওই 30টা ডকুমেন্টের কিচ্ছু নেই, তখন তোমাকে 4 মাস সময় দেওয়া হবে। 4 মাস, 4 মাসের মধ্যে তুমি ডকুমেন্ট জোগাড় করলে, যদি তাও না পারলে তারপর তোমাকে বললো ঠিক আছে তুমি ডিস্ট্রিক্ট কোর্টে যাও। ডিস্ট্রিক্ট কোর্ট, তুমি ধরো ডিস্ট্রিক্ট কোর্টে প্রমাণ করতে পারলে না যে তুমি ভারতের নাগরিক, তো সেখান থেকে তুমি ডাইরেক্ট চলে গেলে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্টেও যদি তুমি প্রমাণ করতে না পারো যে তুমি 24 মার্চ 1971 আগে এসেছো, তখন তোমাকে কোথায় পাঠাতে হবে? ডিটেনশন ক্যাম্প, ঠিক আছে? ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্পটা কি? দেখবে কিছু মানুষ যারা বেআইনি ভাবে কোনো একটা দেশে ঢুকে যায় এবং ধরা পড়ে গেলে তাদেরকে একটা জায়গায় রেখে দেয়, সেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্প। এরপর বলো, এই 30টা ডকুমেন্টের মধ্যে যদি তোমার কাছে একটা ডকুমেন্টও না থাকে, তুমি 4 মাস সময় পাওয়ার পরও যদি কোনো ডকুমেন্টস বার করতে না পারো, এবং ডিস্ট্রিক্ট কোর্টেও যদি তুমি প্রমাণ করতে পারলে না, সুপ্রিম কোর্টেও প্রমাণ করতে পারলে না, তার মানে সত্যি এখান থেকে একটা জিনিস বলো, তাহলে কি তুমি সত্যি নাগরিক ভারতের? তুমি সত্যি ভারতের নাগরিক যদি এত সুযোগ পাওয়ার পরেও প্রমাণ করতে না পারো? বুঝতে পেরেছো? এরপর দেখো কয়েকটা প্রশ্ন ছিল যেগুলো তোমার ভাগ 1 এবং ভাগ 2 মিলিয়ে, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে কি, সেটা ভারতীয় সংবিধান অনুযায়ী কি বলছে দেখো। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের একটি রাজ্যে এলাকা পরিবর্তন করার ক্ষমতা কার আছে? ঠিক আছে, কি বলছে? ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের কোনো একটা রাজ্যের, স্টেটের এলাকা বা নাম পরিবর্তন করার অধিকার কার কাছে আছে? পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা নাকি প্রেসিডেন্ট? তো আর্টিকেল 3 আমাদের সংবিধানে তোমরা জানো, আর্টিকেল 3-এ কি বলছে? কে করতে পারবে? পার্লামেন্ট। যে কোনো রাজ্যের নাম, যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন পার্লামেন্ট করতে পারবে। নেক্সট,
রাষ্ট্র পুনর্গঠন কখন ক্ষমতায় আসে? এটা হচ্ছে স্টেট রিকনস্ট্রাকশন অ্যাক্ট। কখন এসেছিল? 1953, 56, 57 নাকি 61? দেখো এই অ্যাক্ট এসেছিল তোমার 1956-তে, ঠিক আছে, 1956-তে। কিন্তু ফজল আলী আয়োগ এটা কবে গঠিত হয়? 1953-তে, ঠিক আছে। নেক্সট, ফজল আলী কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটা তো আগেই বলেছি, ফজল আলী। এবং বাকি দুজন কে ছিল বলো? কে এম পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জরু। বাকি দুজন ছিল কে এম পানিক্কর আর একটা হচ্ছে হৃদয়নাথ কুঞ্জরু। ঠিক আছে। নেক্সট, কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতে যুক্ত করা হয়েছিল? জানো 76তম সংবিধান সংশোধন 1975, তার মাধ্যমেই ভারতে সিকিমকে একটা রাজ্য হিসাবে অ্যাড করা হয়। নেক্সট, ভাষার ভিত্তিতে কোন রাজ্যটি প্রথম তৈরি হয়? তেলুগু ভাষার জন্য অন্ধ্রপ্রদেশ। কে আন্দোলন করছিল? পট্টু শ্রীরামালু। ঠিক আছে। নেক্সট, নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ব্রিটেন থেকে। নেক্সট, নাগরিকত্ব কবে প্রণীত হয়? নাগরিকত্ব বলো? 26শে নভেম্বর 1949। এগুলো সব করিয়েছি তোমার। সম্পর্কে আইন কে বানাবে? আইন বানাবে পার্লামেন্ট, কিন্তু এটাকে কার্যকরী করার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে তোমার হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয়। আমাদের সংবিধানে বিদেশি নাগরিকত্ব কখন যুক্ত করা হয়েছিল? ওভারসিজ নাগরিকত্ব 2005, এখনই আলোচনা করলাম। নেক্সট, একজন ব্যক্তি অন্য দেশ থেকে নাগরিকত্ব গ্রহণ করলে তবে তার ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এটি কোন প্রবন্ধে লেখা? মানে তুমি যদি একটা অন্য দেশের নাগরিকত্ব নাও, তখন তোমার নাগরিকত্ব ভারতের যেটা রইবে সেটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 9। ঠিক আছে। চলো এরপর আমরা আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে মৌলিক অধিকার, ক্লাস নাম্বার 4। এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে। কি নিয়ে আলোচনা করব? মৌলিক অধিকার। মৌলিক অধিকার, ঠিক আছে। এরপর এই যে মৌলিক অধিকার কি সেগুলো নিয়ে আজকে আলোচনাটা হলো। দেখো আমাদের সংবিধানের 3 নাম্বার পার্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3 নাম্বার পার্ট বা 3 নাম্বার ভাগ হচ্ছে 3। ঠিক আছে। তো এটার নাম হচ্ছে মৌলিক অধিকার। দেখো আমাদের অরিজিনাল যে সংবিধান যেটা হাতে লেখা হয়েছিল সেখানে একটা ছবি দেওয়া রয়েছে মৌলিক অধিকারে। যে ছবিটাতে দেখানো হচ্ছে যে রাম, সীতা এবং লক্ষণ, ভগবান রাম, সীতা এবং লক্ষণের একটা ছবি এই মৌলিক অধিকারের যে পৃষ্ঠা সেখানে রয়েছে। মৌলিক অধিকার আর্টিকেল নাম্বার 12 থেকে 35। ঠিক আছে। এই আর্টিকেলগুলোর মধ্যে 12 থেকে 35-এর মধ্যে কি আছে? আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হচ্ছে একজন নাগরিকের অধিকার। মানে এই যে অধিকারগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার রাজ্যের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে। দেশের বিরুদ্ধে বলতে কি? পার্লামেন্ট। মানে এমন কিছু অধিকার তোমাকে দিয়েছে যে অধিকারগুলো না থাকলে তুমি হয়তো চলতে ফিরতে পারবে না। সেই অধিকারগুলো হচ্ছে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার বললাম আর্টিকেল নাম্বার 12 থেকে 35। এখানে মৌলিক অধিকারকে নিয়ে আলোচনাটা করা হয়েছে। ঠিক আছে। তো এখানে মৌলিক অধিকারটা নিয়ে আলোচনা করা হয়েছে। মৌলিক অধিকার আমাদের টোটাল আর্টিকেল নাম্বার এখানে রয়েছে 12 থেকে 35। ঠিক আছে।
তো দেখো আর্টিকেল নাম্বার 12তে কি বলছে। তো আমাদের মৌলিক অধিকার যেগুলো রয়েছে তার মধ্যে আর্টিকেল নাম্বার 12তে বলা হয়েছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট, ঠিক আছে, মানে definition of state or definition of fundamental right, মৌলিক অধিকারের যে সংজ্ঞা সেটা আর্টিকেল নাম্বার 12তে দেওয়া রয়েছে। আর্টিকেল নাম্বার 13 এখানে কি বলা হয়েছে, এমন কোন আইন যা কোনো ব্যক্তির মৌলিক অধিকারকে নষ্ট করে, সেই আইন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। কি বললাম, আর্টিকেল নাম্বার 13 বলছে এমন কোন আইন যেটা কোনো একটা ব্যক্তির মৌলিক অধিকারকে নষ্ট করবে, সে আইনটা অটোমেটিকলি কিন্তু বাতিল হবে। ধরো এমন একটা আইন নিয়ে এলো যে আইনের মাধ্যমে তুমি আমাদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে পারবে না, এটা কিন্তু তোমার এই আইনটা তোমার মৌলিক অধিকারকে নষ্ট করছে, ঠিক আছে। তখন ওই আইনটাকে, যে আইনটার মাধ্যমে তোমাকে বলা হচ্ছিল যে তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে না, সেই আইনটাকে কিন্তু সুপ্রিম কোর্ট নিজের হাতে বাতিল করে দেবে, ঠিক আছে। এমন কোনো আইন তৈরি করা যাবে না ভারতবর্ষের মধ্যে যা কোনো একটা ব্যক্তির মৌলিক অধিকারকে নষ্ট করে। এরপর মৌলিক অধিকার কি সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। এরপর আমাদের যে মৌলিক অধিকারের আর্টিকেলগুলো রয়েছে না, সেই ভাগ করে করে একটা করে নতুন নতুন নাম রেখেছে। যেমন আর্টিকেল 13, 12, 13 হয়ে গেল। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18, ঠিক আছে। এই যে চারটা আর্টিকেল রয়েছে এগুলোকে বলা হচ্ছে সমান্তার অধিকার। কি বলা হয় এটাকে, সমান্তার অধিকার। সমান্তার অধিকারটা কি, সমান্তার অধিকার মানে সবাই যে সমান আমাদের দেশে, সেই বিষয়ের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো আর্টিকেল নাম্বার 14 থেকে 18 মধ্যে আলোচনা করেছে। আর্টিকেল নাম্বার 14 কি বলছে, বলছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল তার মানে কি, তার মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। তুমি একজন পলিটিশিয়ান হতে পারো, তুমি একজন রাষ্ট্রপতি হতে পারো, তুমি একজন সাধারণ ছাপোষা বাঙালি হতে পারো, তুমি একজন সাধারণ মানুষ হতে পারো। ভারতের নাগরিক হলেই তার ক্ষেত্রে আইনটা সমান, প্রত্যেকের জন্য আইন সমান। এটা হচ্ছে তোমার ইকুয়ালিটি বিফোর ল, বা এটাকে বলা হয় রুল অফ ল। এটার আরো একটা নাম আছে, রুল অফ ল, ঠিক আছে। তো এই যে ইকুয়ালিটি বিফোর ল বা রুল অফ ল, এই ধারণাটা ভারতের সংবিধানে কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এটা নিয়ে আসা হয়েছে আমেরিকার সংবিধান থেকে, ঠিক আছে। আমেরিকার সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। এরপর পরবর্তী হচ্ছে আর্টিকেল নাম্বার 15। আর্টিকেল নাম্বার 15তে কি বলছে, জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থানের আধারে কোনো ব্যক্তিকে ভেদভাব করা চলবে না, বা কি করা চলবে না, কোন রকম কি বলবো ওটাকে ডিফারেন্সিয়েট করা চলবে না, মানে ওর জাতি এই বলে তাকে ছুবো না, বা ওই তার জাতি এই বলে তাকে এই কাজটা দেব না। তো এই ধরনের যে কাজ এগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে।
কি বলছে, কোন রকম ডিসক্রিমিনেশন করা চলবে না, কিসের ভিত্তিতে, নো ডিসক্রিমিনেশন, নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ, অন দ্য বেসিস অফ কাস্ট, মানে হচ্ছে জাতি, ঠিক আছে। তারপর হয়ে গেল তোমার ধর্ম, তারপর হচ্ছে লিঙ্গ, মানে পুরুষ হোক বা মহিলা, তারপর হচ্ছে তোমার জন্মস্থান, ঠিক আছে। তাহলে আর্টিকেল নাম্বার 15তে বলছে যে জাতি, ধর্ম, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম কোনো ব্যক্তিকে ডিসক্রিমিনেট করা চলবে না। ডিসক্রিমিনেট মানে হচ্ছে ভেদভাব করা চলবে না। এটা কিন্তু শুধুমাত্র সরকারি সংস্থার জন্য, সরকারি সংস্থা, ঠিক আছে। এটা কিন্তু নোট করে রাখো, ঠিক আছে। তো কি বলছে আর্টিকেল নাম্বার 15 তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে জাতি, ধর্ম, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম কোনো সরকারি জায়গায় কোনো ভেদভাব বা ডিসক্রিমিনেশন করা চলবে না। আর্টিকেল নাম্বার 15। আর্টিকেল নাম্বার 16 কি বলছে, সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার বা সমান সুযোগ দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোন রকম রিজার্ভেশনের কথা বলা হচ্ছে না। দেখো আর্টিকেল নাম্বার 15 বলছে নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, তারপর হচ্ছে রিলিজিয়ান, সেক্স এবং প্লেস অফ বার্থ। জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে কোনো মানুষকে ডিসক্রিমিনেট করা চলবে না। আর্টিকেল নাম্বার 16তে কি বলছে, 16তে বলছে যে সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে সমান সুযোগ দিতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো তোমরা জানো আমাদের দেশে একটা পলিসি রয়েছে, সেটা হচ্ছে রিজার্ভেশন। এরপর রিজার্ভেশন বলবে স্যার তাহলে এখানে তো কিন্তু সবাইকে সমান সুযোগ দেওয়া হচ্ছে না, সবাই কোথায় সমান সুযোগ পাচ্ছে, রিজার্ভেশন। তো আমাদের দেশে যে রিজার্ভেশনটা করা হয় সেটা হচ্ছে পজিটিভ রিজার্ভেশন। পজিটিভ রিজার্ভেশন মানে কি, মানে আমরা কোনো ব্যক্তিকে পিছনে টানি না, বরং একটা অন্য ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। তো দেখো আমাদের দেশে কিছু জাতি আছে যেমন এসসি এবং এসটিরা, তো এই সব জাতির ওপর বহু বছর ধরে নানা রকম ভাবে কি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে সমাজের থেকে অনেক পিছনের দিকে নিয়ে আসা হয়েছে। তো আমাদের দেশ যখন স্বাধীন হলো এবং সংবিধান যখন তৈরি হলো তখন ঠিক হলো যে এই মানুষগুলোকে এগিয়ে যাওয়া মানুষের সাথে মানে সমান করে তুলতে হবে, ইকুয়াল করে তুলতে হবে, ঠিক আছে। তো এই মানুষগুলোকে যদি আমরা পিছনেই ছেড়ে দিই তাহলে তার উপর কিন্তু এই যে স্বাধীনতা, যেটা ইকুয়ালিটির যে স্বাধীনতা, যে সবাই যে সমান, সেটা তো হবে না। তো তাদের জন্য কি করতে হবে, তাদেরকে কিছু হেল্প করতে হবে, তার জন্য নিয়ে আসা হয় রিজার্ভেশন বা যেটাকে বলা হচ্ছে পজিটিভ রিজার্ভেশন। দেখো ইকুয়ালিটি কাকে বলে, এই যে তিনজন মানুষ তিনটা একই সমান মাপের টুলের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে দুজন খেলাটা দেখতে পাচ্ছে আর একজন দেখতে পাচ্ছে না। তো বলো একজন সাধারণ মানুষ হিসাবে তোমার কি দায়িত্ব, যে এই মানুষটাকে এরম ভাবেই ছেড়ে দেওয়া নাকি এমন কিছু সুযোগ করে দেওয়া যাতে সেও খেলাটা দেখতে পারে। তো তার জন্য কি করা হলো, যে এই মানুষটা দেখো এলো, এ অনেক লম্বা, ঠিক আছে, এ অনেক লম্বা, তখন এর কিন্তু টুল প্রয়োজন নেই। তো কি করা হলো, এর যে টুলটা, এই টুলটা এই বাচ্চাটাকে দেওয়া হলো যাতে সেও খেলাটা দেখতে পারে। তো এইটা হচ্ছে পজিটিভ রিজার্ভেশন, ঠিক আছে। পজিটিভ, পজিটিভ মানে কি, এনাকে খেলা দেখার থেকে কিন্তু আটকানো হয়নি, বরং এই বাচ্চাটাকে খেলা দেখার সুযোগ করে দেওয়া হলো, এটাই হচ্ছে পজিটিভ। মানে কোনো একটা মানুষকে আমরা পিছন দিকে টানবো না, ঠিক আছে, কিন্তু যে পিছনে পড়ে রয়েছে তাকে পুশ দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটাই হচ্ছে পজিটিভ রিজার্ভেশন, যেটা ভারতের সংবিধানে দেখতে পাওয়া যায়। তার জন্য আর্টিকেল 15(6), আর্টিকেল 15(6) এবং আর্টিকেল 16(6), ঠিক আছে, এই দুটো আর্টিকেলে একটা নতুন মানে জিনিস অ্যাড করা হয়, সেটা তার জন্য 103তম সংবিধান সংশোধন 2019 করা হয় এবং
ইডব্লিউএস, ঠিক আছে, জেনারেলদের জন্য 10% রিজার্ভেশন রাখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 15, 16। এরপর 17তে বলা হচ্ছে অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি। দেখবে এখনো গ্রামের দিকে গেলে দেখতে পাবে কিছু কিছু মানুষ রয়েছে যারা তাদের থেকে যারা নিচু জাতির মানুষ তাদেরকে ছুতে চায় না। ঠিক আছে, কোনো একটা আমি পার্টিকুলার জাতিকে বলছি না, কিন্তু এমন অনেক জাতি রয়েছে যারা তাদের থেকে নিচু জাতিকে ছুতে চায় না। তারা যে কাপে চা দিবে, ঠিক আছে, তো সেই কাপটা আর কোনোদিন ব্যবহার করবে না, বা সেই কাপটা অন্য কাউকে দিয়ে ধোয়া করাবে। ঠিক আছে, এই ধরনের যে মানুষের মানে যে মেন্টালিটি, সেটা তো এখনো রয়েছে। কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 17তে বলছে যে কোনো রকম ছুয়াছুত বা অস্পৃশ্যতা এই জিনিসটা কিন্তু রাখা চলবে না। ঠিক আছে, যে আমি ওকে ছোবো না, ও নিচু জাতির, ও উঁচু জাতির, এই ধরনের যে মেন্টালিটি, এটা কিন্তু আর্টিকেল 17 অনুসারে রাখা চলবে না। এবং মনে রাখবে এই আর্টিকেল 17 অনুসারে যদি তুমি নিচু কোনো জাতির হয়, এসসি এসটি থেকে যদি বিলং করো, এবং তোমার উপর যদি কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, কোনো একটা মানুষ তোমার থেকে উঁচু কাস্টের যদি হয়, সে তোমাকে হয়তো এসে করে বললো, তোমার জাত নিয়ে তোমার সাথে তর্ক করলো বা তোমাকে অপমান করলো তোমার জাত নিয়ে, তুমি যদি সেই ব্যক্তির বিরুদ্ধে কেস করো যে আমার জাতি নিয়ে এরকম ধরনের কথাবার্তা বলেছে, মন্তব্য করেছে, তখন কিন্তু ওই মানে কেসটার ভিত্তিতে পুলিশ কোনো রকম ইনভেস্টিগেশন করবে না। সোজা যে মানুষটার বিরুদ্ধে তুমি কমপ্লেনটা লিখবে বা কমপ্লেন দিবে, সেই মানুষটাকে কিন্তু ডিরেক্টলি অ্যারেস্ট করবে। ঠিক আছে, আর্টিকেল 17 এই পাওয়ার রয়েছে। মানে আর্টিকেল 17 তোমাকে এতটা পাওয়ারফুল করেছে, যদি কোনো একজন মানুষ তোমার জাতি নিয়ে তোমাকে অপমান করে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি তাকে অ্যারেস্ট অবধি করাতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল নাম্বার 18তে কি বলছে? অ্যাবলিশ অফ টাইটেল। অ্যাবলিশ অফ টাইটেল। অ্যাবলিশ অফ টাইটেলটা কি? দেখবে আগেকার দিনে কিছু কিছু মানুষ রয়েছে তারা বিভিন্ন ধরনের উপাধি ব্যবহার করতো, যেমন মুঘলরা বাদশাহ উপাধি ব্যবহার করতো। ঠিক আছে, তো এই ধরনের যে উপাধি, এই উপাধিগুলো কিন্তু বাদ দিতে হবে, কোনো উপাধি রাখা চলবে না। ঠিক আছে, বরঞ্চ যদি কোনো উপাধি পড়াশোনার জন্য পেয়ে থাকে, ঠিক আছে, পড়াশোনা বা আর্মি, আমাদের সৈন্যতে কোনো রকম উপাধি পায়, সেই উপাধি রাখা চলবে। ঠিক আছে, ধরো তুমি ভারতরত্ন উপাধি পেলে, ভারতরত্ন, এটা যেহেতু আমাদের দেশ তোমাকে দিচ্ছে উপাধিটা, এটা তোমার পড়াশোনা বা তোমার কোনো একটা আর্টের জন্য তুমি পেয়েছো, সেই উপাধিটা তুমি রাখতে পারবে। পড়াশোনার জন্য তুমি পিএইচডি করে ডক্টরের ডিগ্রি নিলে, তুমি ডক্টর লিখতে পারো, এই উপাধিগুলো তুমি রাখতে পারবে। এমবিবিএস করে ডাক্তার লিখতে পারো। ঠিক আছে, নার্সিং করে আরএন বা রেজিস্টার্ড নার্স লিখতে পারো। সৈন্যতে যেমন ক্যাপ্টেন রয়েছে, মেজর রয়েছে, এই ধরনের যে উপাধি, এগুলো তুমি রাখতে পারবে। কিন্তু অন্য কোনো উপাধি, বাদশাহ, জমিদার, এই যে উপাধি, এই উপাধিগুলো কিন্তু রাখা চলবে না। আর্টিকেল নাম্বার 18তে এটাই বলা হয়েছে। তাহলে আর্টিকেল নাম্বার 14 থেকে 18 কি বললাম? সমানতার অধিকার। এবং প্রত্যেকটা দেখো আর্টিকেলেই এই জিনিসটাই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষ সমান হয়, প্রত্যেকটা মানুষ একে অপরের কাছে সমান থাকে। যেমন প্রথমে বলেছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, তুমি যেই হও কেন, তোমার যা জাতিই হোক, তুমি বড় ব্যবসায়ী হও, যাই হয়ে যাও, কিন্তু তুমি আইনের চোখে সমান। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14। আর্টিকেল নাম্বার 15তে কি বললো? যে জাতি, ধর্ম, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো মানুষের উপর ডিসক্রিমিনেশন বা ভেদভাব করা চলবে না, বিশেষ করে সরকারি সংস্থাতে। ঠিক আছে, এটা হয়ে গেল আর্টিকেল নাম্বার 16। আর্টিকেল 16তে কি বলছে? সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ দিতে হবে, কিন্তু এখানে রিজার্ভেশন রাখা হয়েছে। রিজার্ভেশনটা কিসের জন্য রাখা হয়েছে? কারণ কিছু মানুষ আছে যারা একটা সময় প্রচুর পরিমাণে পিছিয়ে গেছে, মানে তাদের উপর এতটাই অত্যাচার করা হয়েছে, তারা ওয়া কখ লিখতেও জানতো না, ঠিক আছে, হিসাব করতেও জানতো না। তো সেই সব মানুষগুলা যাতে পিছিয়ে না থাকে, এগিয়ে আসতে পারে, যারা এগিয়ে গেছে তাদের সং ধরতে পারে, তার জন্য রিজার্ভেশন রাখা হয়েছে। যে কারণে ভারতের যে রিজার্ভেশন পলিসি, সেটাকে পজিটিভ রিজার্ভেশন বলা হয়, এবং সেটাতে একটা ইকুয়ালিটিই কিন্তু করা হচ্ছে। তোমরা যদি দেখো, এখানে কাউকে পিছনে টানা হচ্ছে না, বরং একজনকার সাথে আরেকজনকার সমানভাবে করে দেওয়া হচ্ছে। এই জন্য এটা হচ্ছে সমানতার অধিকার। আর্টিকেল নাম্বার 17 অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি, এই যে একে অপরকে ছোবো না, এই করবো না, এটাও কিন্তু বন্ধ করতে বলছে আর্টিকেল নাম্বার 17। তোমার বিরুদ্ধে যদি কেউ করে,
তুমি কিন্তু তার নামে কেস করতে পারো, ঠিক আছে। আর আর্টিকেল 18তে বলছে অ্যাবলিশ অফ টাইটেল, মানে জমিদার, কেউ সাধারণ, এই ধরনের যে টাইটেল গুলো এগুলো রাখা চলবে না, কিন্তু পড়াশোনা এবং সৈন্যতে যদি তুমি কোনো মানে উপাধি পাও সেগুলো তুমি রাখতে পারবে। এগুলো হচ্ছে সমানতার অধিকার। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 19 থেকে 22, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 19 থেকে 22 এটা হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম মানে কি, এরপর হচ্ছে তোমার ব্যক্তিগত হিসাবে কি কি অধিকার রয়েছে। তো আর্টিকেল 19 থেকে 22 এটা হচ্ছে রাইট টু ফ্রিডম, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো আর্টিকেল অনুসারে, আর্টিকেল 19 অনুসারে আগে আমাদের কাছে টোটাল সরি 6 ধরনের অধিকার ছিল, 6 ধরনের স্বাধীনতার অধিকার ছিল, কিন্তু বর্তমানে সেটা 5 প্রকারের অধিকার করে দেওয়া হয়েছে। কি কি অধিকার আগে ছিল আমরা দেখব, তারপর এখন দেখব এখন আমাদের কাছে কি কি আছে, ঠিক আছে। আগে কি কি ছিল এবং বর্তমানে কি কি রয়েছে সেগুলো আমরা দেখব। দেখো আর্টিকেল 19-এর 1, আর্টিকেল 19, আর্টিকেলটা লিখছি না, হ্যাঁ, 1-এর এ, এখানে কি বলা হয়েছে, বিচার এবং অভিব্যক্তির অধিকার, বিচার এবং অভিব্যক্তি অধিকার, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে, ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, থট অ্যান্ড এক্সপ্রেশন মানে কি, তুমি যে কোনো বিষয়ের উপর তোমার বিচার বা তুমি যে কোনো বিষয় নিয়ে ভাবতে পারো এবং সেটা তোমার এক্সপ্রেসও করতে পারো, ঠিক আছে। তুমি কোনো একটা বিষয় নিয়ে ভাবছো, ধরো আজকে একটা সরকার কোনো একটা স্কিম বার করলো, তোমার ওই স্কিম নিয়ে যে ধারণা সেটা তো তুমি ভাবতে পারোই, এবং ওই স্কিমের নিয়ে তোমার যে এক্সপ্রেশন, তুমি যদি সেই স্কিমের নিয়ে কিছু বলতে চাও তো সেটা বলার অধিকারও কিন্তু তোমার কাছে আছে। যে কোনো বিষয়ে, আমাদের ভারতের যে কোনো বিষয়ে তোমার ভাবনা চিন্তা করা এবং সেটাকে অভিব্যক্তি করা বা সেটাকে বাইরে বার করা, কথা বলার, মূল কথা হচ্ছে যে কথা বলার যে অধিকার সেটা হচ্ছে রাইট টু স্পিচ, ঠিক আছে। কথা বলার যে অধিকার সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 19-এর এতে রয়েছে, কথা বলার অধিকার। এবং তোমার যদি চুপ থাকতে চাও, ঠিক আছে, চুপ থাকার অধিকার, চুপ থাকার অধিকার, সেটাও কিন্তু এই আর্টিকেল 19(1)-এই রয়েছে, চুপ থাকার বা কথা বলার অধিকার। এবার ধরো তুমি কথা বলবে, এরপর হচ্ছে আর্টিকেল 19(1)(b), এইখানে বলছে সভা করার, শান্তিপূর্ণ সভা, শান্তিপূর্ণ সভা করার অধিকার, ঠিক আছে। দেখো আগে পুরোটা লিখে দিই, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, সংগঠন তৈরি করার অধিকার, অ্যাসোসিয়েশন বা সংগঠন তৈরি করার অধিকার, 19(1)(d)। এখানে কি বলা হয়েছে, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট 19(1)(e)। এখানে কি বলা হয়েছে, ফ্রিডম অফ রেসিডেন্ট, ঠিক আছে, 19(1)(f)।
এখানে রাইট টু প্রপার্টি, আর একটা হচ্ছে বিজনেস রাইট। দেখো এই টোটাল 7 প্রকারের, কটা রয়েছে? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন আমাদের কাছে টোটাল 7টা মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে রয়েছে 6টা। বর্তমানে রয়েছে 6টা। তো আগে দেখে নিই 7টা কি কি ছিল। তো প্রথমেই বললাম বিচার এবং অভিব্যক্তি বা কথা বলার অধিকার হচ্ছে 19A তে। ঠিক আছে, কথা বলার অধিকার। তুমি কথা বললে, তুমি কথা বললে, তুমি খুব ভালো কথা বললে, তোমার চিন্তাধারা খুব সুন্দর, তুমি ভালো কথা বললে, তার জন্য কয়েকজন মানুষ জড়ো হয়ে তোমরা কি করলে, একটা সভা করলে। সভা করতে চাও যে কোনো জায়গায়, আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি যদি সভা করতে চাও, যে শান্তিপূর্ণ সভা কিন্তু, যেমন আমরা কোনো কিছুর বিরুদ্ধে যে প্রোটেস্ট করি, সেটা আমাদের আর্টিকেল 19-এর B-তে কিন্তু অধিকারটা রয়েছে। ধরো আমাদের পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো আমরা কি করছি, আন্দোলন করছি। তো আন্দোলন করার যে অধিকার, সেটা আর্টিকেল 19-এর B-তে রয়েছে, কিন্তু সেটা কি করতে হবে, শান্তিপূর্ণ সভা করতে হবে। শান্তিপূর্ণ ইন দা সেন্স কোন রকম হাতিয়ার থাকা চলবে না। ঠিক আছে, এরপর তোমরা কি করলে, সভা করলে। প্রথমত নিজের কথাটা বললে, তারপর একটা সভা করলে। সভা করে তোমরা ঠিক করলে যে আমাদের একটা সংগঠন তৈরি করতে হবে। এই প্রশ্নপত্র লিকের ব্যাপারটা নিয়ে যদি আমাদেরকে লড়াই করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা সংগঠন দরকার। তো এই যে সংগঠন তৈরি করার অধিকার, এটা আর্টিকেল নাম্বার 19-এর C-তে রয়েছে। তোমরা সংগঠন তৈরি করে নিলে, এরপর একটা জায়গায় তো থাকলে হবে না, তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে। ঠিক আছে, বিভিন্ন প্রান্তে যেতে হবে। তো এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার যে অধিকার, ফ্রিডম অফ মুভমেন্ট, এটা কিন্তু একজন ব্যক্তিরও হতে পারে এবং একটা সংগঠনেরও হতে পারে। তো এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার যে অধিকার, সেটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট। মানে তুমি একজন পশ্চিমবঙ্গবাসী, তুমি আজকে ইচ্ছা করলে যে আমি একটুকু কুম্ভ মেলার থেকে ঘুরে আসি, তো কুম্ভ মেলা যাওয়ার জন্য তোমার একটা অধিকার প্রয়োজন, সেটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট। তুমি যেতেই পারো, তোমার কাছে সেই মৌলিক অধিকারটা রয়েছে। তুমি দিল্লি যেতেই পারো, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তুমি যেতে পারো, কারণ তোমার কাছে ফ্রিডম অফ মুভমেন্ট রয়েছে। কিন্তু মনে রাখবে, এখানে একটা জিনিস নোট করে রাখো, এমন কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড বলতে কি, আর্মিদের দেখবে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে সাধারণ মানুষকে যেতে দেয় না, সেগুলো আর্মি বা ভারতের সৈন্যদের আন্ডারে পড়ে। তো তার মানে এই নয় যে তুমি ফ্রিডম অফ মুভমেন্ট দেখিয়ে বলবে না আমাকে ওখানে যেতেই হবে। ওইগুলো রেস্ট্রিক্টেড কেন, কারণ ওইখানে নানা রকম সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বোম পড়তে পারে, আতঙ্কবাদীর হামলা হতে পারে। যদি কোনো একটা জায়গায় মনে হলো যে এখানে অ্যাটাক হতে পারে, টেররিস্ট অ্যাটাক, সেখানে আর্মি হয়তো ঠিক করলো যে এই জায়গাটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তার মানে কি, সেখানে কিন্তু কেউ আসতে বা যেতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু ফ্রিডম অফ মুভমেন্টের উল্লঙ্ঘন নয়, এটা একটা ব্যক্তির যে সুরক্ষা, তার কারণেই কিন্তু এগুলো করা হয়। ঠিক আছে, তো ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেল নাম্বার 19-এর D। এরপর আর্টিকেল নাম্বার 19-এর E, সেখানে কি বলা হচ্ছে, ফ্রিডম অফ রেসিডেন্ট। যে কোনো ব্যক্তি, যারা ভারতীয়, যে কোনো ভারতীয় ব্যক্তি ভারতের যে কোনো প্রান্তে, সেই জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং এদিকে অরুণাচল প্রদেশ থেকে গুজরাট, তুমি যে কোনো জায়গায় জমি জায়গা কিনে বা ভাড়া নিয়ে থাকতে পারো, তুমি ঘর বানিয়ে থাকতে পারো। তুমি আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় তোমার বাড়ি তৈরি করার বা ঘর, মানে ঘর ভাড়া নিয়ে থাকার অধিকার রয়েছে আর্টিকেল 19-এর E-তে। এরপর আরেকটা ছিল রাইট টু প্রপার্টি। এটা হচ্ছে কি, তোমার কাছে যে সম্পত্তি রয়েছে সেটা কিন্তু তোমার মৌলিক অধিকার। আরেকটা জিনিস মনে রাখবে, তোমার যেটা মৌলিক অধিকার সেটা কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারে না। ঠিক আছে, মৌলিক অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না, না সুপ্রিম কোর্ট, না পার্লামেন্ট, না প্রেসিডেন্ট, কেউ তোমার মৌলিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু যখন ভারতের উপর কোনো বিপত্তি আসবে, যদি আপাতকাল লাগু হয়, সেই সময় কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হতে পারে। বাকি অন্য সময় তোমার মৌলিক অধিকার কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিন্তু রাইট টু প্রপার্টি, যখন সম্পত্তিটাকে মৌলিক অধিকার করা হয়, তখন একটা সমস্যা দেখা দিচ্ছিল। ধরো তোমার একটা জমি রয়েছে, সেই জমির উপর দিয়ে একটা হাইওয়ে বানানো হবে, রোড, কিন্তু তুমি কি করছো যে না আমি ওই জমিটার উপর বানাতে দেবো না,
যেহেতু তোমার কাছে রাইট টু প্রপার্টি একটা মৌলিক অধিকার এবং তখন আপাতকাল লাগু নেই, তখন সরকার চাইলেও তোমার কাছ থেকে জমিটা নিতে পারবে না। তার ফলে আমাদের দেশের যে বিকাশ বা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। তার জন্যই ভারত সরকার কি করলো, একটা সংবিধান সংশোধন বিল নিয়ে এলো। সেটা হচ্ছে কত নাম্বার, সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধন, 44th সংবিধান সংশোধন 1978। তার মাধ্যমে কি করা হলো, এই যে রাইট টু প্রপার্টিটাকে আর্টিকেল 300 এতে রাখা হলো এবং এটাকে করা হলো লিগাল রাইট। লিগাল রাইট বলতে কি বোঝায়, তোমার যে জমি জায়গা রয়েছে সেটা কিন্তু অন্য কোনো ব্যক্তি তোমার কাছ থেকে নিতে পারবে না, কিন্তু সরকারের যদি কোনোদিন প্রয়োজন হয় সে কিন্তু নিতে পারে। অর্থাৎ তোমার সম্পত্তি যা রয়েছে সেটা তোমারই, কোনো অন্য কোনো ব্যক্তি নিতে পারবে না। কিন্তু ভারত সরকারের যদি প্রয়োজন হয় কোনোদিন, ভারত সরকার একটা মূল্য দিয়ে ফ্রিতে নিয়ে নেবে না, ঠিক আছে, তো টাকা পয়সা দিয়ে কিন্তু সেই জায়গাটা নিতে পারে এবং তুমি আটকাতে পারবে না। এটা হচ্ছে লিগাল রাইট। এরপর হচ্ছে আর্টিকেল 19-এর 1G, ঠিক আছে, বিজনেস। তুমি যে কোনো ধরনের ব্যবসা যেটা লিগাল ব্যবসা, ঠিক আছে, তো লিগাল ব্যবসা তুমি করতে পারো ভারতের যে কোনো জায়গায়। তো আর্টিকেল 19 অনুসারে আমাদের কাছে টোটাল 6টা অধিকার রয়েছে। আগে 7টা ছিল। এই রাইট টু প্রপার্টি এখন এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এটা এখন লিগাল রাইট করে দেওয়া হয়েছে, আর এটা মৌলিক অধিকার নেই, ফান্ডামেন্টাল রাইট নেই, ঠিক আছে। তাহলে কি বলছে, 1 নাম্বার, তুমি খুব ভালো কথা বলতে পারো, তো তোমার কথা বলার অধিকার রয়েছে আর্টিকেল 19-এর এতে। কথাও বলতে পারো বা চুপ থাকার অধিকার, অনেক সময় প্রশ্ন আসে যে চুপ থাকার অধিকার সেটা কোথায় রয়েছে, আর্টিকেল 19-এর 1A-তে। ভারতের পতাকা যদি তুমি চাও যে আমি পতাকা নিয়ে ঘুরবো, তো এটার যে অধিকার এটাও আর্টিকেল 19-এর এতে। তাছাড়া রিপোর্টার, দেখবে প্রেস যারা খবর ছাপে, ঠিক আছে, নিউজ ছাপে, তো তাদেরও তো একটা অধিকার রয়েছে, সেটাও কিন্তু আর্টিকেল 19-এর এ। কারণ তাদের কাছে কি রয়েছে, ফ্রিডম অফ থট, এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ, কথা বলার অধিকার রয়েছে, ভাবনা চিন্তা করার অধিকার রয়েছে এবং এক্সপ্রেস করারও অধিকার রয়েছে আর্টিকেল 19-এর এতে। এক্সপ্রেস করলে, ভাবনা চিন্তা করলে, কথা বললে সব ঠিক আছে। এরপর 19-এর 1B, তুমি যদি কোনোদিন কোনো আন্দোলন করতে চাও বা একটা সভা করতে চাও, সভা হয় না অনেক সময়, পলিটিক্যাল সভা হয় দেখবে, তো সেই সভাগুলো যদি শান্তিপূর্ণ হয়, কোনো রকম হাতিয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু সভা করার অধিকার আমাদের একটা মৌলিক অধিকার। সভা করার পর আমরা যদি চাই একটা সংগঠন তৈরি করতে কোনো কিছু বিষয় নিয়ে, তো সেই সংগঠন তৈরি করার অধিকার কিন্তু আমাদের একটা মৌলিক অধিকার, আর্টিকেল 19-এর সিতে এটা বলা হয়েছে। আর্টিকেল 19-এর ডি, ফ্রিডম অফ মুভমেন্ট, যে কোনো জায়গায় আমাদের ঘুরতে পারি, তবে সেটা যদি সৈন্যবাহিনীর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়া হয়, সেখানে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই, বুঝেছো। নেক্সট, ফ্রিডম অফ রেসিডেন্ট। ফ্রিডম অফ রেসিডেন্ট কি, আমরা ভারতীয় এবং যে কোনো ভারতীয় ভারতের যে কোনো জায়গায় গিয়ে পরে থাকতে পারে, ঘর ভাড়া নিয়ে, ঘর তৈরি করে, ঘর কিনে, যে কোনো অবস্থাতে সে কিন্তু সেখানে গিয়ে থাকতে পারে ভারতের যে কোনো জায়গায়। আগে আমরা জম্মু কাশ্মীরে জমি জায়গা কিনতে পারতাম না, কিন্তু 2019-এ, ঠিক আছে, কি হয়, একটা সংবিধান সংশোধন করা হয় এবং আর্টিকেল 370-কে হাঁটানো হয়, যার ফলে প্রত্যেকটা ভারতীয় কিন্তু এখন জম্মু কাশ্মীরে গিয়েও জায়গা কিনতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে রাইট টু প্রপার্টি, 19-এর এফ, এটা আগে মৌলিক অধিকার ছিল, এখন আর নেই। আর 19-এর জি, বিজনেস রাইট, আমরা যে কোনো ধরনের ব্যবসা, লিগাল ব্যবসা ভারতের যে কোনো জায়গায় করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে আর্টিকেল 20। আর্টিকেল 20-তে 3 প্রকারের স্বাধীনতা দেওয়া হয়, 3 প্রকার। 3 প্রকার স্বাধীনতা কি, 3 প্রকার স্বাধীনতা হচ্ছে নিজের বিরুদ্ধে সাক্ষী না দেওয়া, নিজের বিরুদ্ধে সাক্ষী না দেওয়া, 1 নাম্বার। নিজের বিরুদ্ধে সাক্ষী না দেওয়া মানে কি, ধরো তুমি একটা ক্রাইম করেছো কিন্তু তার কোনো প্রমাণ নেই, যতক্ষণ না তুমি নিজের মুখে স্বীকার করছো ততক্ষণ সেটা প্রমাণ করা সম্ভব নয় যে এই খুনটা তুমিই করেছো, ঠিক আছে। তো তুমি কোর্টে গিয়ে যদি চাও যে তোমার বিরুদ্ধে তুমি সাক্ষী দেবে না, নিজের নিয়ে কিচ্ছু বলবে না, একদম চুপ থাকবে, তো এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 20 তোমাকে সেই ক্ষমতাটা দিচ্ছে যে তুমি নিজের বিরুদ্ধে কোনো রকম সাক্ষী দেবে না, নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া চলবে না। আরেকটা হচ্ছে কি, এক রকম, এক ভুলের এক সাজা,
এক ভুলের এক সাজা মানে কি, তুমি যদি মার্ডার করো, ঠিক আছে, তুমি যতগুলো ভুল করবে, যতগুলো ক্রাইম করবে, তুমি ততটাই সাজা পাবে, ঠিক আছে। ভুলটা যদি একবার করো তাহলে সাজাও কিন্তু তুমি একবারই পাবে, ঠিক আছে। ভুল একবার করলে সাজাও একবার পাবে, বুঝতে পেরেছো? এক ভুলের এক সাজা। আরেকটা স্বাধীনতা কি, এক ভুলের এক সাজা তো হয়ে গেল, এরপর এখানে আর একটা জিনিস করবে। ধরো তুমি 2019 সালে কোনো একটা ক্রাইম করলে, আর তোমাকে 2024 সালে অ্যারেস্ট করা হলো, ঠিক আছে। এরপর 2019-এর, ধরো তুমি এখানে একটা খুন চুরি করলে, ঠিক আছে। তো 2019-এর যে সিআরপিসি, যেটাতে মানে সাজা দেওয়া হয়, ঠিক আছে। তো 2019-এর সিআরপিসি অনুসারে চুরির জন্য যে সাজা হওয়া উচিত ছিল, সেটা যদি 2024-এ চেঞ্জ হয়ে যায়, আর তোমাকে যদি 2024-এ অ্যারেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু তুমি 2019-এর আইন অনুসারেই সাজাটা পাবে, 2024-এর নয়। এটা হচ্ছে কি, মানে তুমি যখন ক্রাইমটা করবে, সেই সময়ের আইন অনুসারে যে সাজা হওয়া উচিত, সেই সাজাটাই তোমার দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডবল জিওপার্ডি। আরেকটা হচ্ছে কি, তুমি ধরো সাজা পেয়ে গেলে, ঠিক আছে, সাজা পাওয়ার পরেও তোমাকে কিন্তু সুরক্ষা দেওয়া হবে। জেলে তোমাকে সুরক্ষা দেওয়ার অধিকার কিন্তু কার, সেটাও কিন্তু ভারতে সরকারের, ঠিক আছে। তো তিন প্রকারের স্বাধীনতা, একটা হচ্ছে নিজের বিরুদ্ধে সাক্ষী না দেওয়া, আরেকটা হচ্ছে এক ভুলের এক সাজা, এবং যে সময়ে ক্রাইমটা করা হবে সেই সময়ের আইন অনুসারে সাজা দেওয়া হবে, আরেকটা হচ্ছে সাজা হওয়ার পরেও কিন্তু কিন্তু সে কিন্তু সুরক্ষা পাবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 20। এরপর আর্টিকেল 20-তে আরো একটা জিনিস বলছে, ধরো কোনো একটা ব্যক্তি এই ব্যক্তিকে মার্ডারের সন্দেহ, ঠিক আছে, সন্দেহ অ্যারেস্ট করলো। তো এরপর এই ব্যক্তির উপর যতদিন না এটা প্রমাণ হচ্ছে যে এই ব্যক্তি মার্ডার করেছে, ততদিন কিন্তু তাকে অপরাধী বলা চলবে না, অপরাধী বলা চলবে না, ঠিক আছে। যতদিন না প্রমাণ হচ্ছে যে এই ব্যক্তি এই খুনটা করেছে, ততদিন তাকে মার্ডার করা চলবে না। যতদিন না কোর্ট বলছে না এই ব্যক্তি এই খুন করেছে, ততদিন তাকে অপরাধী বলা চলবে না, আর্টিকেল নাম্বার 20। আর আর্টিকেল নাম্বার 20-তে 21 এখানে কি বলা হচ্ছে, যে এটা বলে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা, প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা, প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা, ঠিক আছে। মানে কি, এবং তোমার যে কোনো প্রাইভেসি, মানে তুমি তোমার জীবনটা কিরম ভাবে চালাবে, তুমি কি করবে না করবে, এগুলো হচ্ছে তোমার একটা অধিকার। প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতাই তাই, মানে তুমি তোমার জীবনটা কি করবে, তুমি প্রেম করবে না লিভ ইন রিলেশনশিপে থাকবে, এগুলো হচ্ছে আর্টিকেল নাম্বার 21। এবং তোমার জীবনের যে একটা প্রাইভেসি রয়েছে, সেটাও কিন্তু আর্টিকেল নাম্বার 21, মানে আর্টিকেল 21 অনুসারে তোমার প্রাইভেসি কেউ নষ্ট করতে পারবে না। এই জন্য দেখবে, যদি কেউ হোটেলে থাকো এবং হোটেলে যদি কোনো একটা হোটেলে ক্যামেরা ইউজ করে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু আর্টিকেল 21-এর উল্লঙ্ঘন, কারণ সেই ব্যক্তি বা সেই হোটেলের মালিক কি করছে, তোমার প্রাইভেসিটাকে নষ্ট করছে। তো আর্টিকেল 21 অনুসারে তুমি সেই মানুষের বিরুদ্ধে কেস করতে পারো। প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা, তুমি তোমার জীবনযাপন নিজের মতো করে করতে পারো, যার কারণে তুমি লিভ ইন রিলেশনশিপ করো বা কোনো একটা মানুষের সাথে প্রেম করো, তো এইসব বিষয়ে কেউ কোনোদিনও বাধা দিতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 21, প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা। এরপর বলবে, আমার যে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা আছে, তাহলে আমি যখন হেলমেট ছাড়া গাড়ি চালাই, ঠিক আছে, হেলমেট ছাড়া যদি বাইক চালাও,
তখন তোমাকে পুলিশ কেন অ্যারেস্ট করে, মানে কেন ফাইন নেয়? প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা তুমি তোমার জীবন যেমন ভাবে চালাতে পারো, অ্যাক্সিডেন্ট হোক বা যাই হোক। কিন্তু 21-এ আরো একটা জিনিস বলা হয়েছে যে তোমার কাছে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা তো রয়েছে, কিন্তু তুমি তোমার নিজের জীবন নিজে নিতে পারো না। ঠিক আছে, তার মানে কি আত্মহত্যা করা চলবে না, নিজের জীবন নিজে নেওয়ার অধিকার কিন্তু আমাদের কাছে নেই। আর্টিকেল 21-এ বলা হয়েছে যে কোনো মানুষের আত্মহত্যা করার অধিকার নেই। যদি কোনো মানুষ আত্মহত্যা করতে চায়, সুইসাইড করতে চায়, এবং সে যদি সাকসেসফুল হয়ে যায় তো ভালো জিনিস, ভগবানের কাছে চলে গেল। যদি সাকসেসফুল না হয় এবং সেই মানুষের বিরুদ্ধে যদি মানে পুলিশ যদি জানতে পারে যে কোনো একটা ব্যক্তি আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু মারা যায়নি, পুলিশ সেই ব্যক্তিকে অ্যারেস্ট অবধি করতে পারে। ঠিক আছে, কারণ আত্মহত্যা করাটা অধিকার নেই কোনো মানুষের যে নিজের জীবনটা আমি নিজেই নিয়ে নেব। ঠিক আছে, তো এই অধিকারটা নেই, যার কারণে হেলমেট ছাড়া গাড়ি চালানো, মানে বাইক চালানো, বা যেসব গাড়িতে প্রচুর পরিমাণে ধোঁয়া বার হয়, সেই সেই গাড়িগুলো তো খুব খারাপ না, সেগুলোতে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। তো সেগুলো হচ্ছে কি নিজের জীবনটাকে নষ্ট করা, তো নিজের জীবন নষ্ট করার অধিকার তো আর্টিকেল 20 অনুসারে তোমাকে দেয়নি। তো তার কারণেই তোমাকে ফাইন করা হয়। প্রশ্ন এখানে দেখবে সিজিএল একবার এসেছিল যে আর্টিকেল 21 অনুসারে আমাদের কাছে তো প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা আছে, যেহেতু প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা আছে তাহলে কেন আমাকে ফাইন করা হয়? তো তার মূল কারণ হচ্ছে এটাই যে তোমার কাছে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা থাকলেও তুমি নিজের জীবন নিজে নিয়ে নেওয়ার অধিকার তোমার কাছে নেই। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট কি রয়েছে? আর্টিকেল 22। আচ্ছা, আর্টিকেল 21-এ পরবর্তী ক্ষেত্রে আরো একটা জিনিস অ্যাড করা হয়, তার জন্য একটা সংবিধান সংশোধন করা হয়, সেটা হচ্ছে 86তম সংবিধান সংশোধন 2002। ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 21-এ একটা নতুন আর্টিকেল যুক্ত করা হয়, আর্টিকেল 21A, যেখানে বলা হয় 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে, বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তো আর্টিকেল নাম্বার 21। এরপর দেখো তোমাদেরকে একটু আগে বললাম যে যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে বা আপাতকাল। ন্যাশনাল এমার্জেন্সি কি, ধরো বিদেশের মানে কোনো একটা দেশের সাথে আমাদের যুদ্ধ হয়ে গেল, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে ধরো, বা আরো কোনো সমস্যা, খরা দেখা গেল, এমন একটা কোনো পরিস্থিতি যেখানে আমাদের পুরো দেশ সাফার করছে, যেমন কোভিডের সময়। কোভিড একটা হচ্ছে তোমার এমার্জেন্সির টাইম। ঠিক আছে, তো তখন কিন্তু তোমার যে মৌলিক অধিকারগুলো রয়েছে, যে যেমন আর্টিকেল 19 অনুসারে তোমার কাছে কি অধিকার আছে? মুভমেন্ট করার, এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার। কিন্তু কোভিডের সময় লকডাউন করে দেয় এবং তুমি বেরোতে পারোনি, তখন পুলিশ বিরাট ঠেঙাচ্ছিল বিড়ালি। তো তখন তুমি তো বলতে পারতে যে স্যার আমার তো মৌলিক অধিকার রয়েছে মুভমেন্ট করার, কিন্তু আমার কেন বেরোতে দিচ্ছেন না? তার কারণ হচ্ছে কি, এমন কোনো পরিস্থিতি যদি সেটা ন্যাশনাল এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে সমস্ত মৌলিক অধিকারকে কি কি করা যায়, একটু কিছুক্ষণের জন্য পজ করে দেওয়া যায় বা নিলম্বিত করে দেওয়া যায়। কিন্তু যে দুটো আর্টিকেল রয়েছে, আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 21, এই দুটা আর্টিকেলকে কোনোদিনই বন্ধ করে দেওয়া যাবে না বা কিছুক্ষণের জন্য সাসপেন্ড করা যাবে না। আর্টিকেল 20 এবং 21, তার ন্যাশনাল এমার্জেন্সি হোক বা যে কোনো এমার্জেন্সি হোক, সেখানে কিন্তু আর্টিকেল 20 এবং 21-কে সাসপেন্ড করা চলবে না। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে আরও অন্যান্য যে আর্টিকেলগুলো রয়েছে, আর্টিকেল 19, 22, 18, 17, 16, 14, 15, 13, 12, ঠিক আছে, এই সমস্ত আর্টিকেলকে সাসপেন্ড করা সম্ভব, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময়ও আর্টিকেল 20 এবং 21-কে সাসপেন্ড করা যায় না। আর্টিকেল নাম্বার 22-তে কি বলছে? আর্টিকেল নাম্বার 22-তে বলছে এইখানেও তিন প্রকারের স্বাধীনতা দিয়েছে। ঠিক আছে, 3 প্রকারের স্বাধীনতা। এগুলো কিসের থেকে সাহায্য করে? এই স্বাধীনতাগুলো পুলিশ যখন অ্যারেস্ট করতে আসে তখন এর স্বাধীনতা।
পুলিশ যখন অ্যারেস্ট করতে আসবে তখন তোমার কাছে 3 প্রকারের স্বাধীনতা থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমাকে অ্যারেস্ট করতে গেলে প্রথমত পুলিশকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে, ঠিক আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে প্রথমত। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত অ্যারেস্ট করার পর 24 ঘন্টার মধ্যে, অ্যারেস্ট করার পর 24 ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে যেতে হবে সশরীরে, ঠিক আছে, কিসে, সশরীরে। আর একটা হচ্ছে 3 নাম্বার যে স্বাধীনতা, নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দ মতো উকিল রাখার অধিকার। ঠিক আছে, তার মানে কি, দেখো 3 প্রকারের স্বাধীনতা হয় মানে আর্টিকেল 22 অনুসারে। একটা হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট, মানে কোনো পুলিশ অফিসার যদি তোমাকে অ্যারেস্ট করতে আসে তো প্রথমত তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে। যদি অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে তো কোনো মানুষকে অ্যারেস্ট করা সম্ভব নয়, পুলিশের কাছে সেটা বেআইনি, ঠিক আছে। এরপর ধরো অ্যারেস্ট ওয়ারেন্টও রয়ে গেল, এবং অ্যারেস্ট করার পর যদি তোমাকে অ্যারেস্ট করে নেয়, যদি তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখায়, তখন 24 ঘন্টার মধ্যে কি করতে হবে, কোর্টে নিয়ে যেতে হবে সশরীরে, কোর্টে নিয়ে যেতে হলো, কোর্টে নিয়ে গেল। এরপর আরো একটা অধিকার হচ্ছে কি, তোমাকে নিজের ইচ্ছা মতো উকিল, তোমার পক্ষে উকিল রাখার যে অধিকার, সেটা আর্টিকেল নাম্বার 22 বলছে। তাহলে কি, এক অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে, দ্বিতীয়ত অ্যারেস্ট করার পর 24 ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে যেতে হবে, এবং তারপর হচ্ছে নিজের পছন্দ মতো উকিল। এরপর এই অ্যারেস্ট থেকে বাঁচার আরো একটা উপায় হচ্ছে কি, একটা নতুন অ্যান্টিসিপেটরি, ঠিক আছে, বেল, অ্যান্টিসিপেটরি বেল। এই বেলের মাধ্যমে কি, তুমি জানো যে তোমাকে অ্যারেস্ট করতে পারে, তখন তুমি ডাইরেক্ট চলে গেলে স্টেট মানে সরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, এবং তাকে গিয়ে বললে যে স্যার আমি এখানকার বাসিন্দা, আমি এই কেসে ফেসে গেছি এবং আমাকে অ্যারেস্ট করা হতে পারে, কিন্তু আমি এখান থেকে পালাবো না। তো তুমি তার জন্য তোমার আধার কার্ড দিলে এবং 2-3 জন সাক্ষী নিয়ে গেলে যে না এ পালাবে না, ঠিক আছে, তো তখন তোমার বিরুদ্ধে একটা, তোমার পক্ষে একটা বেল দেওয়া হবে, অ্যান্টিসিপেটরি বেল, এবং যে বেলটা যদি তোমার কাছে থাকে তো পুলিশ ওয়ারেন্ট নিয়ে এলেও কিন্তু তোমাকে অ্যারেস্ট করতে পারবে না। তো অ্যারেস্ট করার বিরুদ্ধে তোমার কাছে 3 প্রকারের অধিকার রয়েছে, ঠিক আছে, 3 প্রকারের অধিকার রয়েছে অ্যারেস্ট থেকে বাঁচার। এরপর তোমার কাছে তো অ্যারেস্ট থেকে বাঁচার অধিকার রয়েছে, এরপর পুলিশের কাছেও কিছু সুযোগ আছে যে তোমার কাছে এই অধিকারগুলো থাকা সত্ত্বেও তোমাকে অ্যারেস্ট করতে পারবে। কি কি, দেখো, একটা হচ্ছে এগুলোকে কি বলা হয়, প্রিভেন্সিভ ডিটেনশন, মানে তোমাকে অ্যারেস্ট কিন্তু করবে না, ঠিক আছে। কি বলছে, দেখো ফাঁকা একটা দেখি, কি বললাম, তোমার নিজেকে বাঁচানোর জন্য যেমন তোমাকে মৌলিক অধিকার দিয়েছে, তেমনি আর্টিকেল 22-4 সেখানেও কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে প্রিভেনশন, ঠিক আছে, প্রিভেনশন ডিটারশন। তার মানে কি, তার মানে কোন রকম ঝামেলা হওয়ার থেকে বাঁচানো। আর্টিকেল 24-22-4 কি বলছে, বলছে কোনো ব্যক্তিকে এখানে অ্যারেস্ট করাটা উদ্দেশ্য নয়, কোনো রকম সাজা দেওয়াটা উদ্দেশ্য নয়, কিন্তু কোনো ব্যক্তি যাতে অপরাধ করতে না পারে সেখান থেকে আটকানোটাই হচ্ছে প্রিভেনশন ডিটেনশন, প্রিভেনশন ডিটারশন। তার মানেটা কি, ধরো তো মানে পুলিশের মনে হলো যে তুমি কিছু একটা ক্রাইম করতে পারো, ঠিক আছে, পুলিশের মনে হলো, তার জন্য কিন্তু পুলিশ তোমাকে অ্যারেস্ট না করে কি করতে পারে, নজরবন্দি করতে পারে, ঠিক আছে, কি করতে পারে, নজরবন্দি। নজরবন্দি কেমন ভাবে করা হয়, এক, তোমাকে কোনো একটা হোটেলে গিয়ে রেখে দিল এবং বলা হলো তুমি এই রুম থেকে বেরাতে পারবে না, ঠিক আছে, তার জন্য কিছু সিকিউরিটি রাখা হলো, এটা এক ধরনের নজরবন্দি। আরেকটা কি হয়,
তোমাকে নিজের বাড়িতেই, ঠিক আছে, নিজের বাড়িতেই নিজের বাড়িতেই নজরবন্দি, মানে তুমি বাড়ির থেকে কোথাও যেতে পারবে না, পুলিশ এমন ভাবে তোমার ঘরটা ঘিরে রাখবে, ঘরের বাইরে কোথাও যেতে পারবে না। আবার জেলের মধ্যেও হতে পারে, জেলের মধ্যেও হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু যদি তোমাকে এই প্রিভেনশন ডিটেনশনের আন্ডারে আর্টিকেল 22(4) আন্ডারে নিয়ে যাওয়া হয়, নজরবন্দি করা হয়, তখন কিন্তু তোমাকে কোর্টে পেশ করতে হয় না, ঠিক আছে, তোমাকে কোর্টে পেশ করতে হবে না, বরঞ্চ কোনো রকম কেস কোনো রকম কিছু ছাড়াই তোমাকে নজরবন্দি করে রাখতে পারবে, যাতে তুমি কোনো রকম ক্রাইম করতে না পারো। এর একটা এক্সাম্পল হচ্ছে যখন জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 হাঁটানো হয়, তো সেখানকার যারা নেতা ছিল তারা কি বলছিল যে আমরা দেশ জ্বালিয়ে দেবো, এই ধরনের উক্তি দিচ্ছিল, ঠিক আছে। তো ভারত সরকার কি করলো, দেখছে যে এই মানুষগুলা যদি আর্টিকেল 370 হাঁটানোর সময় থাকে তাহলে একটা বিদ্রোহ দেখা দিতে পারে, তো ওই বিদ্রোহটাকে আটকানোর জন্য কি করা হলো, যারা বড় বড় নেতা ছিল তাদেরকে নজরবন্দি করে দেওয়া হলো, তাদেরকে কোনো হোটেলে বা নিজের বাড়িতে বা জেলে নিয়ে গিয়ে নজরবন্দি করে দেওয়া হলো। অ্যারেস্ট কিন্তু করা হয়নি, কোনো রকম সাজা দেওয়াও হয়নি, কিন্তু যাতে কোনো রকম ঝামেলা করতে না পারে বা কোনো রকম ক্রাইম করতে না পারে সেখান থেকে আটকানোর জন্য নজরবন্দি করে দেওয়া হলো। এরপর বলবে তাহলে কতদিন নজরবন্দি করে রাখতে পারবে। দেখো, নজরবন্দি করে ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত, ঠিক আছে, কোনো একজন ব্যক্তিকে ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত নজরবন্দি করে রাখতে পারবে। কতদিন? 3 মাস পর্যন্ত নজরবন্দি করে রাখতে পারবে, ঠিক আছে। তো এই প্রিভেনশন ডিটারশনের কতকগুলা অধিনিয়ম এসেছিল, ঠিক আছে। দেখো, এগুলো বললাম তো নজরবন্দি, প্রিভেনশন, ডিটেনশন। এরপর না এগুলোর অনেক সময় নানা রকম চেঞ্জেস হয়েছে। যেমন প্রথমে একটা আনা হয়, একটা 1955 সালে প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট আনা হয়, প্রিভেনশন ডিটারশন অ্যাক্ট, এটাকে আনা হয় এবং এটা অনেক কঠিন ছিল বলে 31শে ডিসেম্বর 1972 এটাকে সমাপ্ত করে দেওয়া হয়। এরপরে আরো একটা নতুন অ্যাক্ট আনা হয় যেটার নাম হচ্ছে মিসা। মিসাটা কি? মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মেনটেনেন্স, মেনটেনেন্স, ঠিক আছে, অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট কি? এটা 1971 সালে আনা হয়েছিল, ঠিক আছে। কত সালে? 1971 সালে এই অ্যাক্টকে আনা হয়। এই অ্যাক্টের আন্ডারে কি করা হতো? মানুষকে নজরবন্দি করা হতো, কিন্তু এটার মানে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে। কখন? যখন ইন্দিরা গান্ধী সরকারে ছিল, তখন নিজের সরকার গঠন করার সময় যারাই তার সরকারের বিরুদ্ধে কথা বলছিল তাদেরকে এই অ্যাক্টের আন্ডারে ডিটেনশনে রাখা হচ্ছিল, ঠিক আছে, নজরবন্দি করে দেওয়া হচ্ছিল। তার কারণে 1978 সালে এই অ্যাক্টকেও সমাপ্ত করে দেওয়া হয়। আর একটা হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা আইন, আর একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এখন যেটা রয়েছে, এখন রয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, ঠিক আছে। এটা আনা হয়েছিল 1980-তে এবং এটা এখনো কিন্তু রয়েছে। এবং সব থেকে খতরনাক, সব থেকে খতরনাক মানে তুমি যদি দেশ বিরোধী কাজ করো তখন তোমাকে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তোমাকে এনকাউন্টার অবধি করে দিতে পারে যদি তুমি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট হও, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আর্টিকেল নাম্বার 22। আরো দু একটা রয়েছিল প্রিভেনশন অ্যাক্ট, যেমন একটা হচ্ছে টাডা আর একটা হচ্ছে পোটা। তো পোটাটা নিয়ে দেখে নাও, ঠিক আছে। পোটা আর একটা ছিল পোটা। পোটাটা কি? প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট, প্রিভেনশন, কি বানান লিখছে, প্রিভেনশন
অফ টেরোরিজম অ্যাক্ট, তার মানে কি কোনো রকম টেরোরিজম অ্যাক্টিভিটিকে আটকানো। এটা আতঙ্কবাদীদের উপর লাগানো হতো, কাদের উপর? টেররিস্টদের উপর লাগানো হয়। এটা 2001 সালে আনা হয়েছিল, এখন 2004-এ এটাকে সমাপ্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আর্টিকেল 22 হয়ে গেল। তাহলে কি বললাম? আর্টিকেল 14 থেকে 18 সমানতার অধিকার, আর্টিকেল 19 থেকে 22 রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এরপর হচ্ছে আর্টিকেল 23 থেকে 24, ঠিক আছে, আর্টিকেল 23 থেকে 24, এক মিনিট, আর্টিকেল 23 থেকে 24, এই দুটো আর্টিকেলকে কি বলা হয় জানো? এগুলাকে বলা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে অধিকার কি? শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে তোমার যে ফোর্স লেবার, আর একটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং মানে ফোর্স লেবার, তোমাকে কেউ জোর করে কাজ করাতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারছো? জোর করে কোনো, তোমার ইচ্ছা নেই কিন্তু তোমাকে কাজ করতেই হবে এমন কোনো মানে নেই। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময়, ন্যাশনাল এমার্জেন্সির সময় তোমাকে কিন্তু জোর করেও কাজ করানো হতে পারে সরকার চাইলে। তো ফোর্স লেবার করানো চলবে না, আর্টিকেল নাম্বার 23। এবং হিউম্যান ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং বলতে কি বোঝায়? মানে মানুষের যে কিডন্যাপিং, যে, ঠিক আছে না, তো কিডন্যাপিং করা চলবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্টিকেল 23। এবং আর্টিকেল 24 কি বলছে? 14 বছরের কম বয়সী বাচ্চাদেরকে, 0 থেকে 14 বছরের বয়সী যারা রয়েছে তাদেরকে কোনো রকম খতরনাক কাজ, খতরনাক কাজ করানো চলবে না। খতরনাক কাজ কি? খতরনাক কাজ যেমন কি বলবো, যারা বাজি বানায় সেই সব ফ্যাক্টরি, সেগুলো খতরনাক কাজ, বা কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ, এগুলো হচ্ছে তোমার খতরনাক কাজ। এবং চাইল্ড লেবার, যে শিশু শ্রম, সেগুলো কিন্তু করানো চলবে না। প্রথমত 0 থেকে 14 বছরের বাচ্চাদেরকে কোনো রকম খতরনাক কাজ করানো চলবে না। এবং আর্টিকেল 24 অনুসারে চাইল্ড লেবার, শিশু শ্রমও করানো চলবে না। এরপর তাহলে আর্টিকেল আমরা 12 থেকে 24 পর্যন্ত হয়ে গেল। এরপর 24 থেকে 35 পর্যন্ত রয়েছে, মানে আর 10টা আর্টিকেল রয়েছে। এগুলো পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব। দেখো আজ আমরা কি কি পড়লাম? মৌলিক অধিকার নিয়ে পড়লাম, মৌলিক অধিকারের ডেফিনেশন পড়েছি। মৌলিক অধিকার আর্টিকেল 13 অনুসারে এমন একটা আইন যা কোনো ব্যক্তির মৌলিক অধিকারকে নষ্ট করলে সেই আইন সক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে। আর্টিকেল 14 থেকে 18, আর্টিকেল 14 থেকে 18, ঠিক আছে, এগুলো কিন্তু নোট করে রাখবে। হ্যাঁ, আর্টিকেল 14 থেকে 18, এটা কি বলা হয়? সমানতার অধিকার, মানে এই আর্টিকেলগুলো হচ্ছে সবাইকে ইকুয়াল করার জন্য, ঠিক আছে। আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15 নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, রিলিজিয়ান, সেক্স এবং বার্থ অফ প্লেস, প্লেস অফ বার্থ। আর্টিকেল 16-তে সরকারি চাকরিতে সমান সুযোগ দিতে হবে। আর্টিকেল 17-তে ছুয়াছুত বা অস্পৃশ্যতা রাখা চলবে না। আর পজিটিভ যে ডিসক্রিমিনেশন আমাদের রয়েছে, রিজার্ভেশন পলিসি, সেটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট আর্টিকেলের 18-তে বলা হয়েছে যে অ্যাবলিশন অফ টাইটেল, কোন রকম টাইটেল রাখা চলবে না, ঠিক আছে, টাইটেল ইন দ্য সেন্স উপাধি, যেমন মহারাজা, রাজা, বাদশাহ, জমিদার, এই যে উপাধি, এগুলো রাখা চলবে না। কিন্তু পড়াশোনা এবং সৈন্যের দিক থেকে যদি কোনো উপাধি কেউ পায় সেটা রাখতে পারে, ঠিক আছে। আর্টিকেল অনুসারে 19 অনুসারে আমাদের কাছে 6টা আর্টিকেল মানে স্বাধীনতা রয়েছে, সেই 6টা স্বাধীনতা নিয়ে আলোচনা করেছি। 20-তে আমাদের 3 প্রকারের স্বাধীনতা, একটা হচ্ছে নিজের বিরুদ্ধে সাক্ষী না দেওয়ার, একটা হচ্ছে এক ভুলের এক সাজা, এবং যে সময় ক্রাইমটা হবে সেই সময়কার অনুযায়ী সাজা দিতে হবে, এবং সাজা দেওয়ার পরেও সেই যে কালপ্রিট রয়েছে তাকে কিন্তু সুরক্ষা দিতে হবে আর্টিকেল 20 অনুসারে। আর্টিকেল 21 অনুসারে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা, তার সাথে প্রাইভেসিকেও অ্যাড করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে 86তম সংবিধান সংশোধন 2002 এর মাধ্যমে
6 থেকে 14 বছর শিশুদেরকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দিতে হবে, এটা অ্যাড করা হয়। আর্টিকেল নাম্বার 22, এখানেও 3 প্রকারের স্বাধীনতা, এটা হচ্ছে অ্যারেস্টের বিরুদ্ধে, যাতে তোমাকে অ্যারেস্ট করতে না পারে। আর আর্টিকেল 22-এর 4-এ কি নিয়ে আলোচনা করা হয়েছিল, যে তোমাকে অ্যারেস্ট না করেও তোমাকে ক্রাইম করা থেকে কিভাবে আটকানো যায়। আর্টিকেল 23 হচ্ছে ফোর্স লেবার এবং হিউম্যান ট্রাফিকিং। আর্টিকেল 24-এ বলা হচ্ছে যে 0 থেকে 14 বছরের বাচ্চাদেরকে কোনো রকম খতরনাক বা ডেঞ্জারাস কাজ করানো চলবে না এবং চাইল্ড লেবার করানো চলবে না। পরের দিন আর্টিকেল 25 থেকে আর্টিকেল 35 পর্যন্ত আমরা কমপ্লিটলি আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই।